জাস্টিস প্রতিভা ব্যানার্জি সোনার বিস্কিট খেয়েছে। এই যে এত আগুনে আটকে পড়া মানুষকে আপনি বাঁচিয়েছেন, এতগুলো ঘটনায় আপনি সরাসরি গেছেন, কাজ করেছেন, খুব ডিফিকাল্ট একটা দুটো ঘটনা বলতে পারবেন কেস যেখানে সত্যি খুব ডিফিকাল্ট ছিল? 56 নম্বর কেনিং স্ট্রিট, একটা প্রেগনেন্ট লেডিস আচ্ছা, 3 তলা থেকে ঝাঁপ মারতে যাচ্ছে। ডিফিকাল্টটা সাউথ কলকাতায় যে হসপিটাল, আচ্ছা, আমরি না কি হসপিটাল ছিল, পার্ক স্ট্রিট, স্টিফেন হাউস, হ্যাঁ হ্যাঁ স্টিফেন, ওখানেও আপনি ছিলেন? 3 দিন ছিলাম। অ্যাওয়ার্ডস কি কি পেয়েছেন? পদ্মশ্রী পেয়েছেন কোন সালে? 17। 2017। কিন্তু শুধুই মানপত্র, মানে শুধু, আর তার বাইরে কিছু না? বাইরে কিছু। এটা আপনাকে একটু কষ্ট দেয় তো? কষ্ট নিয়ে গেলে আমি ব্রেকডাউন হয়ে যাব। আরো কোনো ভাইটাল ফায়ার সামনে থাকলে কাজ করতে পারে। এক্স্যাক্টলি। নমস্কার, কথা টিভির পক্ষ থেকে আমি সুদীপ পাকরাশি, আমার সঙ্গে আমার ক্যামেরা বন্ধু সৌভিক। আমরা দুজনে এসেছি বিপিন গানাত্রার কাছে। এই বিপিন গানাত্রা কে? তিনি দমকল কর্মী না হয়েও যিনি একজন দক্ষ দমকল কর্মী হয়ে আজ ফায়ার ব্রিগেড ফ্র্যাটার্নিটিতে ইনি একজন প্রায় কিংবদন্তি হয়ে উঠেছেন। স্বতঃস্ফূর্তভাবে আগুনে অসহায় হয়ে পড়া, আক্রান্ত হওয়া মানুষকে বাঁচানোর কাজে যার দক্ষতায় স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে সরকার, ফায়ার ব্রিগেডের হেড অফিস, ফায়ার ব্রিগেডের বড় বড় জাতীয় স্তরের কর্তারা। সেই বিপিন গানাত্রার কাছে শুনব, যিনি প্রায় 40 বছর ধরে নিঃশব্দে নিঃস্বার্থে আগুনে আক্রান্ত মানুষকে বাঁচিয়ে চলেছেন। বহু স্মরণীয় বড় বড় ঘটনার সাক্ষী তিনি। সেই বিপিন গানাত্রার সঙ্গে আমরা একটু গল্প করতে এসেছি। নমস্কার। নমস্কার বিপিন ভাই। খুব ছোট্ট করে একটু জানতে চাইছি, আপনি তো গুজরাটের অরিজিনালি মানুষ, কলকাতায় কি আপনার জন্ম বড় হওয়া, না এসছেন এখানে? দেখেন, আমার জন্ম এখানে, আর গুজরাট এটা আলাদা জিনিস। বাবা মা এখানে এসেছিল, আচ্ছা, এখানে ঘর কিনেছে। আচ্ছা, এটা পুরো বিল্ডিং আগে গুজরাটের ট্রাস্টে ছিল। আচ্ছা, কিন্তু আমাদের দেশে আইন বলে কিছু নেই। আচ্ছা, হাইকোর্ট যখন বিক্রি হয়ে যায় তাহলে জাজমেন্ট পাবে কি করে? এক্স্যাক্টলি, ঠিক তাই। আমার বাবাকে ওরা বিল্ডিংকে চিঠি দিয়েছিল কি আমরা সমাজের জন্য এখানে করব। তো বাবা বললো নিচে গ্রাউন্ড ফ্লোরে যে টেনেন্ট আছে ওটা খালি করে দিচ্ছি, উপরে বিক্রি করতে পারবে না। তা নিচে ওদের বিয়ে টিয়ে করার জন্য পুরো হলগুলো সব ঘরগুলো খালি করে দিলাম। আচ্ছা, কিন্তু বাবা কেস জিতে গেল। আচ্ছা, কিন্তু ওরা জালি ট্রাস্ট ডিড দেখিয়ে ও জাস্টিস প্রতিভা ব্যানার্জি সোনার বিস্কিট খেয়েছে। যে পৌঁছেছে সে আমাকে বলেছে যে আমি পৌঁছেছি। আর ওয়ান সাইড জাজমেন্ট বিফোর রেজিস্ট্রেশন, এ অনার কি করে হতে পারে? এক্স্যাক্টলি, ঠিক তাই। আর ও করলো কি, ওর যে উকিল ছিল জগামিত্র, সে আর একটা মহাডানকে ঢুকিয়ে দিল এজ এ ডাইরেক্টর। আচ্ছা, সে এখানে গরু কাটা, তা 22টা ফ্যামিলি গুজরাটি ওরা সহ্য করতে পারলে না, সব চলে গেল, আপনি একা? আমি একা। আমি বললাম আমাকে ঘর কিনে দিন, আমি চলে যাব। আমি 2 লাখ টাকা 3 লাখ টাকা নেব না। আচ্ছা, সবাইকে 3 লাখ টাকা দিয়ে সরিয়ে দিল। আচ্ছা, আচ্ছা, এখন যাদের কাছে পয়সা আছে ওরা চলে গেছে, আমার কাছে পয়সা নেই, আমি কোথায় যাব? এক্স্যাক্টলি, ঠিক তাই। ওই 3 লাখ টাকা 3 দিন বাঁচবে না আমার কাছে। হ্যাঁ, ঠিক তাই। বিপিন জি, একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে,
ফায়ার ফাইটিং এর এই যে ফায়ার ফাইটিং এর কাজ করার ইচ্ছেটা, এটা আপনার কিভাবে হলো? এর পেছনে কোনো ঘটনা আছে? ঘটনা না আছে। আমার বড়দা, আমি উলবেরিয়া চেকপোস্ট গিয়েছিলাম, আমার উপরে একটা বন্ধু কোনো অসুবিধে হয়েছিল, ও রাত্রিবেলা আমাকে বাই কার উলবেরিয়া নিয়ে গেল। তো সকাল 5টার সময় যখন ডানলাপ থেকে একটু এদিকে এসছি, ফোন এলো, বিপিন তোর দাদা পুড়ে গেছে। পুড়ে গেছে? হ্যাঁ, পুড়ে গেছে। আমি ভাবলাম যে আমি দিওয়ালির সময় এই টুকরি বানানোর জন্যে মশলা নিয়ে এসেছিলাম, হয়তো ভাই আমার অ্যাবসেন্টে কিছু করেছে। আমার এখানে আসার অবধি ওটাই ভয় ছিল। আচ্ছা। তারপর খবর পেলাম না, এখানে হয় না, ওর বাড়ি যে ভানিপুরে, ও পুড়েছে। ও। বাবা পিজিতে নিয়ে গেল, ভর্তি হলো না, মেডিকেলে নিয়ে গেল, মেডিকেলের ডাক্তাররা বললো বিপিনকে আমরা ভালো করে চিনি, আপনি ভর্তি করে দেন, আমরা একদম সারিয়ে দেবো। হ্যাঁ। বাবা, দাদা কাঁদতে লাগলো, বাবা রাতভর এখানে রেখে দিল। ব্যাস। পরের দিন বিশ্বনাথ আমার স্ট্রিট, বটতলা, ওখানে ভর্তি করলাম। আচ্ছা। 15-20 দিন, তখন সুপার সালফারডাইজেন ক্রিম বেরোনি বাজারে। আচ্ছা। কিন্তু ব্যাংকের ম্যানেজারকে দিয়ে দিল্লি থেকে 10টা কৌটো আনালাম। ও। কে ভাই এই জিনিসটা এয়ারপোর্টে কাউকে দিয়ে দেবেন, আমরা কালেক্ট করে নেব। তো আমার কাকার যে বিল্ডিং ইজরা স্ট্রিটে, ও ব্যাংক ম্যানেজারের সঙ্গে ক্লোজ। আচ্ছা। ও রিকোয়েস্ট করলো, ও ওখানে দিল্লি ব্যাংক ম্যানেজারকে বললো এটা আমার নিজের জন্যে, তুই এটা পাঠা। আচ্ছা। তো ও 10টা কৌটো পাঠালো, 2টো কৌটো লাগালো। আফটার 15 days কিডনি ড্রাই হয়ে গেল। আচ্ছা। আসল কি, দিওয়ালির সময় ঘরে দোকানে কিছু স্টক টেকিং ও পরিষ্কার করছিল কেরোসিন পেট্রোল দিয়ে। ও, সেইটাতে থেকে ধরে না, আছে? বাইরে থেকে কোনো বাড়ি এসছে, ওর মধ্যে পুড়ে। ওহো। রকেট এসে ওর মধ্যে, তো সিল্কের লুঙ্গি এই পোর্শনটা পুড়ে গেল। সেই আপনার ওই যে 1 মাস বটতলাতে গেলাম, নানা রকম বান কেস দেখলাম, আমি এই কি জীবন, এইরকম মারা যায়, সুসাইড করাও মানে আর ভাল লাগছে না। হ্যাঁ। সেই নিয়ে যতটুকু পারি ফায়ারে খবর পেলে গিয়ে একটু হেল্প করে দিই। তার সেইখান থেকে আপনার মনে হলো যে এই কাজের ইচ্ছেটা আপনার মধ্যে এলো। ফার্স্ট কাজ যেটা বলছিলেন, আপনি বলেছিলেন যে রোডকিন ট্রান্সপোর্ট প্রথম কাজ। আচ্ছা, আপনি ওখানে মানে আগুন লেগেছিল একদম ওপরে, ফার্স্ট ফ্লোরে, আর আপনি পাইপ নিয়ে ফার্স্ট ফ্লোরের রেসিডেন্স, গ্রাউন্ড ফ্লোরে টায়ারের গোডাউন, সেইখানে আগুনটা লেগেছিল। সেখানে আগুন লেগেছিল। কিন্তু উপরে যা মামাডানরা প্যানিক করছিল, প্যানিক করবেন না, আপনারা ব্যাক হয়ে যান। ফায়ার ব্রিগেড এসেছিল? ফায়ার ব্রিগেড 3টে গাড়ি। আপনি যে জলের পাইপ নিয়ে আপনি যে শুরু করলেন, ফায়ার ব্রিগেড থেকে আপনাকে অ্যালাউ করেছিল? মানে তখন ফায়ার ব্রিগেড আপনাকে, তখন তো আপনি নতুন। আমি নতুন, কিন্তু ফায়ার ব্রিগেড দেখলো আমার এক্সাইটমেন্টটা, এই ছেলেটার মধ্যে যা বডি ল্যাঙ্গুয়েজ, এ ঠিক কাজ করতে পারবে। তখন ছিল ডিপি বিশ্বাস স্যার, ডেপুটি ডাইরেক্টর। সে বললো, এই বিপিন ঠিক আছে, তুই ঢুক, তোকে কেউ আটকাবে না, এই ওকে পাইপ দে। আপনি পাইপ নিয়ে পুরো ঢুকে গেলেন ফার্স্ট ফ্লোরে? না, গ্রাউন্ড ফ্লোরে। তার উপরে একটা লোহার গ্রিল ছিল, তার মধ্যে থেকে ভিতরে জল দিয়ে দিলাম। কেন জল আমার ভিতরে দিতে হবে, আগুনটা ভিতরে, সামনে তো খালি ধোঁয়া বেরোচ্ছে, সামনে জল দিলে জল নষ্ট হবে। আমি কিছুক্ষণ জল দিলাম, তারপর বললাম স্যার এর মধ্যে কেমিক্যাল আছে, ফর্ম দিতেই হবে। বলো কি করে বুঝলি?
স্যার জল দিলে আগুন বাড়ছে ভিতরে। হুম। ঠিক 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 একদম ধরে যাও, এই ওকে ফোমের ড্রাম দে আর নজল চেঞ্জ কর। আচ্ছা। যখন নজল চেঞ্জ করলো আর ফোম লাগিয়ে বললো দুজন যা সঙ্গে, ও একা পারবে না, আরো দুজনকে উপরে পাঠালো। আমি কাজ করতে লাগলাম, প্রায় 1-1.5 ঘন্টার মধ্যে ফায়ার আউট। মনে আছে কত মানুষ বেঁচেছিল মনে আছে, মানে অ্যাপ্রক্সিমেটলি? উপরে ঘরে যে 10-15 জন ছিল সব বেঁচে গেছে। তাই, সবাই বেঁচে গেছে। ওই আপনার এই জার্নি শুরু, এই জার্নি শুরু। আচ্ছা বিপিন ভাই, একটা জিনিস জিজ্ঞেস করছি, ফায়ার ফাইটার যারা অফিসিয়ালি কাজ করে, এই কাজটা তো করার জন্য একটা স্কিল লাগে, একটা স্পেশাল কাইন্ডস অফ টেকনিক অ্যান্ড স্কিল লাগে। আপনি কি সেটা তো শেখেননি? শিখেননি। কিন্তু এই যে জল দিলে আগুন বাড়ছে, ফোম দিতে হবে, এই জিনিসগুলো আপনি কিভাবে মানে জেনেছেন? তার জন্যে গড গিফট, মানে আগুনের টেম্পারেচার এবং আগুনের কালার দেখে আমি বুঝে যাই যে এ কতক্ষণ থাকবে, কি রঙের আগুনের কালার আছে, তার টেম্পারেচার কত আছে বলে আমি বলে দিই 1 ঘন্টা লাগবে। এটা আপনি ন্যাচারালি বুঝতে পারেন দেখে? ন্যাচারালি বুঝতে পারি। আপনি ধরুন, আমি যদি 70ই ধরি, 70 থেকে আজকে ধরুন 2026-25, মানে 55 বছর টোটাল আমি বলছি, 55 ইয়ার্স অফ জার্নি। এই তো 26 নম্বর ইজিয়া স্ট্রিট পুরো মার্কেট পুড়ে গেল, তার মধ্যে ছিলাম। বিবি গাঙ্গুলি স্ট্রিটে 3টে দোকান পুড়লো, তার মধ্যে ছিলাম। নন্দরাম মার্কেটে পুরো ছিলাম। তার জন্য আমাকে প্রতিম চ্যাটার্জি সম্মানিত করেছিল, ক্যালেন্ডারে ও নিজে সম্মান করছে। নন্দরাম মার্কেটের জন্য আমাকে গোল্ড মেডেল দিল। আপনি কতগুলো এই আগুনের কেসে নিজেকে ইনভলভ করেছেন মনে আছে? 100 হবে না তারও বেশি? তারও বেশি, 100-রও বেশি। হ্যাঁ। এর মধ্যে কিন্তু আমার ব্যবসা নেই বলে ওটা অডিট করি না। আচ্ছা, এটা ব্যবসা তো নেই, কারো ক্ষতি হয়ে গেছে। যখন কাজ করি তখন ওখানকার লোকরা আমার কাজ দেখে আমার গলা ধরে, আমার পা ধরে, কিংবা আমাকে চা কিংবা বিস্কুট এনে দেয়, এই কিছু খেয়ে নি, কিছু আমি খেলে আমি কাজ করতে পারবো না, স্ট্যাম্পেড হয়ে যাব। খালি পেটে থাকলে আমার মাইন্ড কাজ করবে। পরের দিন ওখান থেকে বেরোলে কেউ চেনে না। কেন? এখন ওদের টেনশন, ওদের যে জিনিসগুলো লস হয়েছে তার মধ্যে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ। এখন ভাইটাল আমি নয়, ভাইটাল জিনিসগুলো। এবং ধর্মতলায় বড় দোকানটা জ্বলেছিল, পিছনে আগুন, সামনে শোরুম পুরো সাজানো, ডিসি সেন্ট্রাল ওখানে টানিয়েছিল। ওকে স্যালুট করলাম, স্যার এসে গেছি, বলে যাও, তোমাকে কেউ আটকাবে না। আমি গেলাম, রাউন্ড মারলাম, এই মালগুলো, এই সব মাল সাজানো, ফুটে ফেলো, আর একটা মেটাডোর ডাকো, ওর মধ্যে তুলে দাও। ও বলে চুরি হয়ে যাবে। কোনো চুরি হবে না, এটা পুড়লে কি ভালো হবে? ওই আগুনটা এখানে ধরলে এখানে আমরা দাঁড়াতে পারবো না, পুরোটা, হ্যাঁ, পুরো পুড়ে যাবে সবাই। তার সামনে যে শোরুমটা পুরো যেভাবে হোক 5, 10, 20 নিয়ে এসে ফুটপাতে ফেলতে আরম্ভ করলাম। তখন ওদের লোকরাও মাল বের করে নিল, মানে 25%। ভাবুন কত বড় জায়গা, তার মধ্যে ফিরপো মার্কেট। একটা জিনিস জিজ্ঞেস করছি, এই যে এত আগুনে আটকে পড়া মানুষকে আপনি বাঁচিয়েছেন, এতগুলো ঘটনায় আপনি সরাসরি গেছেন, কাজ করেছেন, খুব ডিফিকাল্ট একটা দুটো ঘটনা বলতে পারবেন, কেস যেখানে সত্যি খুব ডিফিকাল্ট ছিল? ডিফিকাল্ট দুটো জায়গায় দেখেছি। একটা 56 নম্বর কেনিং স্ট্রিট,
একটা প্রেগনেন্ট লেডিস আচ্ছা 3 তলা থেকে ঝাঁপ মারতে যাচ্ছে, ও ধুঁয়ো পেয়ে সহ্য করতে পারছে না, আর ও প্রেগনেন্ট। হুম এখন ডিসি সেন্ট্রাল দেখলো বিপিন দেখ ও কি করছে, হুম তা আমি পিছনে গলিতে গেলাম, গামডুর খুলে একতলায় ফেলে দিলাম, পাইপ ধরে একতলায় উঠলাম, উঠে উপরে গেলাম, ওর হাত ধরলাম, মা কি হলো, বললো আমি প্রেগনেন্ট, আমি এই ধুঁয়োটা সহ্য করছি না, তার জন্য আমার পেন বেড়ে গেছে, হুম আর এই পেন সহ্য হচ্ছে না। হুম আমি সিভিল ডিফেন্সকে বললাম 4 জন এদিকে 6 জন এদিকে, একটা স্ট্রেচারে ব্যবস্থা করো, আর স্ট্রেচারটাকে ভালো করে বাঁধো, যাতে এই 15 ফুট ডিস্টেন্স চিতপুর পোস্ট অফিস আর এটা মাঝখানে যে গেটটা ওটা কভার করতে পারি, কেন ওই অবস্থাতে একে সিঁড়ি থেকে নিয়ে যাওয়া ভালো না, কেন ওর মধ্যে যে বাচ্চাটা রয়েছে এ যা দেখবে সে বাচ্চাটা ফিল করবে। আমি বারণ করে দিলাম, স্যার বললো কেন, স্যার এই অবস্থা, ও প্রেগনেন্ট আছে। বলো ঠিক আছে, তুমি ঠিক করেছো। স্ট্রেচারে বেঁধে পুরো মুখটা ঢাকা, ওই বিল্ডিং এ নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হলো। নামালেন কি করে ওই ইয়ে দিয়ে? স্ট্রেচারকে 4 জন এদিক থেকে আস্তে আস্তে ছাড়ছে, 4 জন ওদিক থেকে আস্তে আস্তে টানছে, আর বেশি ডিস্টেন্স নেই, 15 ফুট ডিস্টেন্স। আগুন লেগেছিল কোথায়? গ্রাউন্ড ফ্লোরে, এটা দৌড়ানোর ভুলের জন্য। ও ভিতরে ট্রান্সফরমার, ওটা বাস চলো, কিন্তু দরওয়ান এই যে কমন স্পেস যে বড় আছে সেটা মিসইউজ করতো। ক্যানিক স্ট্রিটে যত কার্টুনের যে দোকানগুলো, ওরা মাল ওখানে সাজাতো, ওখানে সাজাতো প্রত্যেক ফ্লোরে। যারা বাইরে থেকে এসেছিল তারাও বেরোতে পারেনি, কেন কার্টুনগুলো পুড়ে গেছে। তার 22 জন মরেছিল। বাবা, আপনি ওই মহিলাকে বাঁচিয়ে নিয়ে নামলেন। হ্যাঁ, আর একটা কোনটা বলছিলেন? এটা তো একটা গেল, আর একটা খুব ডিফিকাল্ট আপনার মনে হচ্ছে? ডিফিকাল্টটা সাউথ কলকাতায় যে হসপিটাল, আচ্ছা, আমরি না কি হসপিটাল ছিল, আমরি, ওর ভুল হয়েছে দরানে। আচ্ছা, পাবলিক যখন ফার্স্ট আওয়ারে এসে গেছিল, তুমি গেট খুলে দিতে, দমকল আসতে দেরিও করলো, কিন্তু তার মধ্যে পাবলিক অনেক লোককে বাঁচিয়ে নিত। আগুন লেগেছিল গ্রাউন্ড ফ্লোরে একটা মেডিসিনের গোডাউনে। আচ্ছা, ওখানে এসিড গেট থেকে পুরো ধোঁয়াটা প্রত্যেক ফ্লোরে প্রত্যেক জায়গায় চলে গেছে। এখন এজেড লোক, অক্সিজেনের মধ্যে আলাদা রকম নিঃশ্বাস যাচ্ছে, ওরা প্যানিক হয়ে যাচ্ছে। ও বাঁচার জন্য বেড থেকে নেবে 10 ফুট হাঁটিনি, ডেড। আমি দেখে মাথায় হাত দিয়ে দিলাম। তারপরে আপনি কি করলেন? আপনি সেই মানে ওই আমাকে তখন পুলিশ কমিশনার যে ছিল বলে, বিপিন উপরে গিয়ে গোন কটা বডি আছে আমাকে খবর দে, আমি ডিজাস্টারকে তোর আন্ডারে দিচ্ছি। তখন ডিজাস্টারকে বললো বিপিন যা বলবে সেটা করবে। বিপিন কি বলছে, তখন আমি গুনে বলে দিলাম, স্যার এই, বলে ঠিক আছে আমি পাঠাচ্ছি। 12 জন। হ্যাঁ, ডিজাস্টার লোক এলো, আমাকে বললো স্যার কোথায় কি করতে হবে বল। আমি এই সব বডিগুলো আস্তে আস্তে নামাতে হবে। তো পেপারে ফটো বেরিয়েছিল আমার, আমি বডি নামাচ্ছি। আচ্ছা আচ্ছা, এই দুটো আপনার বেশ মানে মেমোরেবল মনে আছে। এবং পার্ক স্ট্রিট, স্টিফেন হাউস। হ্যাঁ হ্যাঁ, স্টিফেন হাউস, ওখানেও আপনি ছিলেন? 3 দিন ছিলাম। সব নোংরা সরাতে সরাতে একটা মুড়ি পেলাম, ওর গলায় ইন্ডিয়ান এয়ারলাইন্স ঠাক্কার নামটা পুড়ে গেছে আইডেন্টি কার্ডে। লেডিস হয়তো কোনো দোকানে কিংবা অফিসে কোনো কাজে এসেছিল, কিন্তু এয়ারলাইন্স ঠাক্কার এটা প্রমাণ পেয়ে গেলাম। মুন্ডিটাকে এই ডোমকে বললাম, এই প্লাস্টিক ব্যাগ নিয়ে আয়,
মুন্ডি ঢোকালাম বেগে। পার্ক স্ট্রিটে তো আপনার বাইরেও অনেকে লাভ দিয়েছিল না, মানে অনেকে ভয়ের চোটে। শুনুন, প্রথমে ফিরপোর যে ব্যানারটা, তার মধ্যে আমি উঠে গেছি। তখন পুলিশ কমিশনার ছিল গৌতম মোহন চক্রবর্তী। সে বলল, বিপিন তুই তো ওখানে ঠিক ছিলিস। স্যার আমি কি করব, ওদেরকে বসতে বলছিস, শুনিনি, আর জানলা থেকে যে ধোঁয়া আর আগুন বেরোলো ওরা ঝাঁপ দিয়ে দিল। যদি বসে যেত আর বসে বসে আস্তে আস্তে করে এদিকে চলে আসতো তাহলে বেঁচে যেত। আর নিচে বসলে কি হবে, দিওয়ালে সাপোর্ট পেয়ে যেত, ধোঁয়াটা লাগতো না, আগুন লাগতো না, মাইন্ড কাজ করছে না। যেটা হয় ভয়ে প্যানিকে। হ্যাঁ, বসুন বাবা। আপনি বিপিন দা, আপনার মানে প্রথম আপনার অ্যাওয়ার্ডস কি কি পেয়েছেন? পদ্মশ্রী পেয়েছেন কোন সালে? 17। 2017। হ্যাঁ, প্রণব মুখার্জি। প্রণব মুখার্জি ছিলেন। হেড অফিস থেকে সার্টিফিকেট দিয়েছে আপনাকে? এই প্রণব মুখার্জি দিচ্ছে হেড অফিস থেকে, ফায়ার ব্রিগেডের হেড অফিস? না 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 না, এর মধ্যে অনেক বড় খেলা হয়েছে। আচ্ছা। 2 মাস ধরে ওরা আমাকে খুঁজছে, সেন্ট্রাল গভর্নমেন্ট। আচ্ছা। কে বিপিন কে, দমকলকে ফোন করছে, সিভিল ডিফেন্সকে ফোন করছে, ওরা নেগলেক্ট করছে, কেউ বলছে না। না। তখন ওখানকার স্টাফ সে বলে দিল কে ভাই মোবাইলে দেখ এই নামটা, মোবাইলে দেখ তাহলে খুঁজে পাবি। তা আমরা যখন গেলাম, বললো আপনাকে খুঁজতে খুঁজতে আমরা দম বেরিয়ে গেছে, আপনাদের ডিপার্টমেন্ট আপনাকে চেনে না। কি অবস্থা! আমি কি করব স্যার, আমি পাবলিক, একটা পাবলিক যদি ওদের উপরে অত বড় সম্মান পেয়ে যায় তা ওদের গায়ে লাগবেই। ঠিক তখন ফোন এলো, আপনার নামটা পুরো টাইটেল ভালো করে লিখে রিপ্লাই করুন, আমরা সেইভাবে সার্টিফিকেট বানাবো। তো আমি আমার বন্ধুর কাছে গেলাম, ভাই তুই এনার সঙ্গে কথা বলে নে, আমি পড়ালেখা করিনি, আমার ভুল হয়ে যেতে পারে। বললো না, আমি কথা বলি, ভালো করে লিখে দিল, বললো ঠিক আছে। এই যে এত মেডেলস, পদ্মশ্রী ছাড়াও এগুলো কারা দিয়েছে আপনাকে? বিভিন্ন সংস্থা দিয়েছে। একটা কথা খুব গল্প করতে করতে ইচ্ছে করছে জানতে, এই যে আপনি এরকম নিঃশব্দে নিঃস্বার্থে এরকম কাজ করে আসছেন, আপনাকে স্টেট গভর্নমেন্ট থেকে কোনো চাকরি বাকরি, ফায়ার ব্রিগেডের অফার? আগে প্রতিম চ্যাটার্জি আমাকে মেডেল দিয়েছিল, এখানে এসছিল, তো আমাকে জিজ্ঞেস করলো, বিপিন তোকে কি লাগবে? স্যার আমি গেলে সিভিলে যাই, আমাকে কেউ চোর মেরে দেয়, চোর বলে, তো আমি কি করব, আমাকে একটা আইডেন্টি কার্ড বানিয়ে দিন। বলে, এই অফিসার ওকে লিখে দে কি বানাতে হবে, ওর যা খরচা লাগবে আমি দিয়ে দেবো, ও নিজে বানিয়ে নেবে। আর এই পোশাক? এই পোশাকটা যখন ওই টেলিফোন এক্সচেঞ্জের যে অফিসারটা লাগলো, হ্যাঁ, ও দিল্লি থেকে চিঠি পাঠালো যে আমরা সমীর চৌধুরী আর বিপিন কানাতকে সম্মানিত করছি। ওরা আমাদের অনেক জিনিসগুলো বাঁচিয়ে নিয়েছে। এইখানে যখন আগুন লাগলো, হ্যাঁ, এমজি রোড টেলিফোন এক্সচেঞ্জ, তখন ডিপি বিশ্বাস স্যার আমাকে বললো, বিপিন কোথায় আছিস? বাড়িতে, তাড়াতাড়ি হেডকোয়ার্টার আয়, আর নিচে এসে বলবি আমার কাজে আসবি, ও নিয়ে আসবে আমার ঘরে। আচ্ছা। গেলাম, সমস্ত জামা কাপড়, হেলমেট তো অ্যাক্সিডেন্ট অন্য, ও জামা কাপড়, সোয়েটার, আরও কিছু সব দিয়ে দিল। কিন্তু হেলমেট পেলাম, আমার স্ট্রিটে একটা ডেকোরেটরে ওখানে আগুন লেগেছিল। আচ্ছা, এটা আমার স্ট্রিট কি থানার পাশে টাশে? হ্যাঁ হ্যাঁ, তখন মাথায় আমার চোট লেগে গেছিল। আচ্ছা। 3টে স্টিচ এসেছিল। আচ্ছা। তা স্টেশনের একটা মিডিয়া লেডিস ও দেখে নিয়েছিল,
এই তো 4 দিন আগেই তো স্ট্রিট করেছে। আবার কলেজ স্ট্রিটে বুকের দোকানে আমি কাজ করছি। আচ্ছা, তখন ও ডাইরেক্টরকে ডাইরেক্ট বললো যে আপনি আপনার সেফটি দেখছেন, এই ছেলেটার সেফটি দেখছেন না কেন? আচ্ছা, ও তো খাটছে, আপনারা অ্যাকসেপ্টও করছেন, কিন্তু ওর মাথায় 3টে স্টিচ আছে, খালি মাথায় ও কাজ করছে। তখন আমাকে ডাকলো হেডকোয়ার্টারে, একটা পুরনো হেলমেট দিল, আমি যেখানে গাড়ির রং হয় তাকে দিলাম, ভাই এটা এরকম কালার করে দেখ। মানে পুরনো হেলমেটের ওপর এই রংটা করিয়ে আপনি এটাকে পরে নিলাম। আপনাকে আজ অব্দি তাহলে কোনো চাকরির অফার ফায়ার ব্রিগেডে বা কোনো ক্যাশ অ্যাওয়ার্ড কিছু, কোনো ইনসেনটিভ, কোনো? আমাকে প্রতিম চ্যাটার্জি থাকতে একবার 3,000 টাকা গিফট দিয়েছিল। আচ্ছা, আর এই দমকল মন্ত্রী আমাকে সাইড করার জন্যে আমাকে বললো আপনি একটা কাজ করুন, একটা চিঠি লিখুন, আপনাকে আমি পুলিশে চাকরি দিয়ে দিচ্ছি, হোমগার্ডে। ও নিজে চিঠি লিখলো, আমি পড়ালেখা করিনি, আমি সই করে দেবো। ও নিজে টাইপে চিঠি লিখে আমাকে দিল। কিন্তু পুলিশের সঙ্গে আমার ভালো বাসা, তা আমি মল্লিক বাজার গেছিলাম কোনো কাজে, ওখানে এখান থেকে কোনো অফিসার ওখানে ট্রান্সফার হয়েছে, এই বিপিন এখানে কোথায়? স্যার এইদিকে কাজে এসেছিলাম। না যাবি না, চা খেয়ে যা, আমিও খাবো। তখন ওকে জিজ্ঞেস করলাম, স্যার এই ব্যাপার, একদম করবি না, একদম করবি না, আমরা ইউনিফর্ম পরে সিপির কাজে যেতে পারি না, তোর যা সম্মান, সিপি তোর গায়ে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে, এটা সামান্য কথা নয়। ওই ওই যেই ইউনিফর্ম পরে নিবি তোকে চিনবে না। মানে হোমগার্ডের ইউনিফর্মটা? হ্যাঁ। তা আপনি কি 2011-র পর থেকে কাজ কম কম করছেন, মানে একটু কমিয়ে দিয়েছেন? একটু কমিয়ে দিয়েছি। আপনাকে ইয়ে করে না, মানে খুব একটা বোধহয় আগে যে ডাকেও না? না না, ডাকার জন্য না, আগে অফিসারগুলো সব পরিচিত, ওরা আমার টেকনিক জানতো। এখন নতুন নতুন লোক, ওদেরকে বারণ করে দেওয়া হয়েছে, একে বেশি ইন্টারেস্ট দেবে না। শেষ কাজে আপনি মানে কোন ঘটনায় করেছেন মনে আছে? লাস্ট এই 26 নম্বর ইজা স্ট্রিট। সেটা কবে হয়েছিল? এই কতদিন আগে? 1.5 মাস আগে। আচ্ছা, পুরো মার্কেট পুড়ে গেছে। ও, সেখানে আপনি গেছিলেন? হ্যাঁ আমি ছিলাম, পেপারে ফটো এসছে। আচ্ছা, তারপর বিবি গাঙ্গুলি স্ট্রিট। আচ্ছা, 3টে দোকান পড়লো। যেই আমি সিএসসি যাচ্ছিলাম, কিন্তু ওখান থেকে দেখলাম পাবলিক দৌড়ঝাঁপ করছে আর ধুঁয়ো বেরোচ্ছে। আমি সঙ্গে মোবাইলে ফায়ার ব্রিগেডকে ফোন করলাম, বললাম বিপিন খবর পেয়ে গেছি, গাড়ি বেরিয়ে গেছে। কিন্তু ওখানে যে ট্রাফিক অফিসার ছিল ওয়্যারলেস দিয়ে খবর দিয়ে দিয়েছিল। তবু আমি, স্যার গাড়ি আসছে না, আর গাড়ি একটা লাগবে না, 4-5টা গাড়ি পাঠান, 4-5টা ভাউচার পাঠান। তখন 6টা ভাউচার পাঠিয়েছে। এই যে 26 নম্বর ইজরা স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিট, আপনার অসুবিধা হয়নি কাজ করার পর কোনো রকম আপনাকে কাজ করতে দেওয়া? একদম একদম, অফিসাররা নিজে বলতো বিপিন যে গাড়ি আসবে এটা এর সঙ্গে কানেক্ট করে দিবি। কেন আমার গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে, ধুঁয়ো নিতে পারি না। আচ্ছা, আগে ধুঁয়ো নিতে পারতাম, উইদাউট স্মোক, অক্সিজেন মাস্ক, আগুনে ঢুকে যেতাম, কিন্তু এখন ধুঁয়ো নিলে পেটে ব্যথা হয়ে যায়। তা আমি টেকনিক্যালি ফায়ার ব্রিগেডের মধ্যে অনেক কাজ আছে। তো গাড়ি এলো, সঙ্গে সঙ্গে তাকে চেঞ্জ করে দিলাম, খালি গাড়ি, এই জল আনতে চলে যাও, পাশে কোথায় জল আছে, এই পদ্মার কোট যাও, পদ্মার কোটে পাম্প আছে আমাদের, চাবি নিয়ে নিবি, ওখান থেকে ভরে নিবি। বিপিন ভাই, আপনি তাহলে আপনার আর্নিংস কি, মানে কিভাবে চলে ফাইন্যান্সিয়ালি? আগে চলতো সিএসসি এর মিটার থেকে, যে কোনো টাইপের মিটার পাস করিয়ে নিতাম। আচ্ছা, কিন্তু এখন
অনলাইন করে দিয়েছে, হ্যাঁ আমার কাজ হাত ছাড়া হয়ে গেছে। তাহলে এখন 7,000 টাকা এক জায়গা থেকে রেডি পাই। সেটা কি প্রাইভেটলি, প্রাইভেট কোনো অর্গানাইজেশন, কোনো সংস্থা থেকে হ্যাঁ, আপনাকে হ্যাঁ, দেয়? হ্যাঁ, হ্যাঁ। আর কোনো রোজগার নেই? নেই, নেই। আমি অনেকদিন আগে শুনেছিলাম যে আপনাকে নিয়ে কেউ একটা বায়োপিক, একটা সিনেমা মুভি বলিউডের বা শুনুন, সেও আমার সঙ্গে ডুপ্লিকেসি করেছে। আমার বাজাজ কোম্পানি আমাকে বাইক দিল, হুম তার জন্য যে মিডিয়াকে পাঠিয়েছিল হুম সে আমার সব রিল বানালো। হ্যাঁ আফটার 20 দিন পর ও ফোন করলো, আমি কলকাতা আসছি, আমার মামা বা এখানে থাকে, দেখা করতে, তোমার সঙ্গে কথা বলবো। আমি আসো। এসছে, কথা বললো, বললো তোমার উপরে আমরা বই করবো। আমি করো, আমার কোনো অবজেকশন। মুভি করবে? হ্যাঁ, হুম করো, কোনো অবজেকশন নেই। টেকনিক্যালি হুম ভাবতে পারি যে ওর বাজেট নেই, হুম কিংবা ও জানে না কি হবে। হুম ও পুরো আমার বোনের বাড়ি গেছে নাগপুর, আচ্ছা এ ভবানীপুরে বোনের বাড়ি গেছে, হুম সব কথা বলেছে, আমার ব্যাকগ্রাউন্ড দেখে নিয়েছে, এগ্রিমেন্ট সই করলো, ফার্স্ট কপি এগ্রিমেন্ট, তারপর আর কোনো রেসপন্স নেই। আর কোনো রেসপন্স নেই? এটা নেই। কতদিন আগের কথা? 2-3 বছর? হ্যাঁ, 2-3 বছর। তারপর আমি ওকে টাকা করলাম, তা আর একটা এগ্রিমেন্ট পাঠালো, হুম তার মধ্যে কিছুটা ওয়ার্ডিং সেটা আমাকে ভালো লাগলো না। আচ্ছা আমি কেন করব? আর তার মধ্যে একটা কলকাতার ডাইরেক্টর, আমার মোবাইলে ওর ফটো আছে ওয়ার্কশপে, ও ওপেনলি বলে দিল বিপিন বই হবে না। বলে, আমি বললাম স্যার কেন? বলে একটা বিল্ডিং তৈরি করতে কাঠের কত খরচা লাগে, হুম ওর কাজে ও তো এস্টিমেট নেই। ও ও তোমাকে কাজ দিয়ে দিল, তোমার কে মিসইউজ করলো, কিন্তু ও আমার হিস্ট্রিটা অন্য ডাইরেক্টরকে বিক্রি করে বই তৈরি করিয়ে নিল। তারপর আমি বললাম যে বোম্বেটা আমার নামে তুমি বলে, ও আমি করিনি, অন্য লোক করেছে পুনা থেকে, সে জানুক, আমি জানি না। ও আমার হিস্ট্রিটা বিক্রি করে দিল। বাহ, কি অবস্থা! ও নিজের টাকাটা রিকভার করে নিল। আপনি এই যে এত বছর ধরে এত মানুষকে আগুনে আটকে, আগুনের মানে ভয়ঙ্কর ইয়ে থেকে বাঁচিয়েছেন, আজ কেমন লাগে সেগুলো ভাবলে? দেখেন, ভাবলে এইরকম লাগে যে আমি একটা লোককে ঘরের অশান্তি থেকে বাঁচিয়েছি, এর থেকে বেশি কিছু নেই। বাড়ির একটা লোক চলে গেলে বাড়ির কি অবস্থা হয় সেটা প্র্যাকটিক্যাল আমি এই ঘরেই দেখেছি। আগামী দিনে আপনার আর আর কোনো ভাবনা আছে, মানে কোনো আক্ষেপ আছে? যে একটা আক্ষেপ তো আমি বুঝতেই পারছি যে স্বীকৃতিটা সেভাবে পেলাম না ফাইন্যান্সিয়ালি, একটা চাকরি, একটু টাকা পয়সা, এটা তো হওয়া উচিত ছিল। আমার সঙ্গে একজন ভালো পরিচিত লোক গিয়েছিল, কেন আমি পড়ালেখা নেই, একজন রাজেশ আরোরা গিয়েছিল, ও ইংলিশ, ও ওখানকার ডিপার্টমেন্ট সঙ্গে কথা বললো, বললো আমরা কিছু দেবো না, এই মেডেল দিলাম সেটাই যথেষ্ট। কোন মেডেল? ওই পদ্মশ্রী। ও পদ্মশ্রী। কোনো টাকা দিই না। ফায়ার ব্রিগেড থেকেও আপনাকে মানে কোনো 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 ক্যাশ ইনসেন্টিভ? খালি এই ওই ওই লেখাটা দিয়ে দিল। মানে এটা আপনাকে একটু, হ্যাঁ, ইন্ডিয়ার ফায়ার ব্রিগেডের এই নাগপুরে হেড অফিস, ওখানে ডেকেছিল, এই 3টে সম্মান ওখান থেকে দিল, যে তুমি ফায়ার ফাইটার। কিন্তু কিন্তু শুধুই মানপত্র, মানে শুধু, আর তার বাইরে কিছু না। বাইরে কিছু এটা আপনাকে একটু কষ্ট দেয় তো? কষ্ট নিয়ে গেলে আমি ব্রেকডাউন হয়ে যাব। আরো কোনো ভাইটাল ফায়ার সামনে থাকলে কাজ করতে পারবো। এক্স্যাক্টলি।
সুতরাং যে মানুষদের বাঁচিয়েছেন তাদের স্মৃতিটাই থাক, যে আমি মানুষের। বাস আমার লাস্ট একটা ইচ্ছা আছে, একবার নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করা। আচ্ছা, তার কি চেষ্টা কিছু করছে? না, আমি চেষ্টা করিনি, কেন আমি পড়ালেখা করিনি। আমি সুযোগ পেয়েছিলাম পদ্মশ্রী টাইমে, ও গুজরাটি, আমিও গুজরাটি, ও আমাকে ডাকলো, এই বিপিন কানাতরা আসো গুজরাটিতে। নমস্কার স্যার, কিন্তু আমার হার্টের প্রবলেম, বাইপাস সার্জারি করিয়েছি 94-এ, তো বেশি হ্যাপি হলেই আমার পেইন উঠে যায়, তো আমি নার্ভাস হয়ে গেলাম। হাত জোড় দিলাম, নমস্কার করলাম, বললো কি খবর বাঙালেন? স্যার আপনার দরকার, এইটুকু বললাম। হ্যাঁ ঠিক আছে, পিঠে বেশি ডিপে। তাহলে কি ইচ্ছে পূরণ হলো না আরেকবার, মানে ইচ্ছে আছে? আমার মরার আগে একবার দেখা করার ইচ্ছা, নিজের কথা বলার একটু ইচ্ছে আছে। কথা কিছু বলবো না, ওনার পা ধরবো, ওর মধ্যে ভগবানের গুণ আছে। আচ্ছা, মানে আপনার পরে আপনার মতন ফায়ার ফাইটার তো কলকাতা বাংলায় নেই কেউ, মানে আর তো কেউ এরকম আছে আপনি জানেন যে আপনারই মতন এরকম ভাবে নিজে থেকে কাজ করছে, নেমে আগুনে চলে যাচ্ছে, মানুষকে বাঁচাচ্ছে? একটা বাচ্চার নাম দিচ্ছি, এই কালুটলা মোড়ে থাকে, মল্লিক, ওর ইন্টারেস্ট আছে চাকরি করার, ও কিন্তু ও আমার ভাবে দেখে সব জায়গায় ফায়ারে চলে যায়। কি নাম? মল্লিক? মল্লিক, আচ্ছা, জয়দেব মল্লিক। জয়দেব মল্লিক, হ্যাঁ। আচ্ছা। তো ও অনেক চেষ্টা করছে কিন্তু হচ্ছে না। আচ্ছা, ওখানে 5 লাখ টাকা নেয়, 5 লাখ টাকা সাইড থেকে নেয়, তা ওকে কোথায়? ওই ফায়ার ব্রিগেডে চাকরি? ফায়ার ব্রিগেডে। এখন ওকে ডাইরেক্ট নিলে যে লাইনে আছে তারা অবজেকশন নেবে। কিন্তু ওই জয়দেব মল্লিক কি আপনার সঙ্গে যোগাযোগ কথা বলে কিভাবে Daily। কাজ করব, কিভাবে গেলে? না না, ডেলি ও শিখে গেছে, ওকে ওকে ওরা আগে বাড়িয়ে দেয়। তার মানে আপনি ওকে তৈরি করে দিয়ে যাচ্ছেন, হ্যাঁ। জয়দেব মল্লিক আপনার পরবর্তী হ্যাঁ। প্রজন্ম, হ্যাঁ। যাকে আপনি তৈরি করে দিয়ে যাচ্ছেন। আমার স্যার ভাই আমি চাকরি করবো না, আমি সোশ্যাল ওয়ার্ক করব, কিন্তু ও একটু ইন্টারেস্ট আছে যে আমি চাকরি পেয়ে গেলে আমার ঘরটা বাজবে। ঠিক আছে, নমস্কার, খুব ভালো লাগলো কথা বলে। আমরা শেষ করছি এই কাহিনীও মানুষের আশা করি ভীষণ ভালো লাগবে। আপনারা কথা টিভিকে উৎসাহিত করতে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। নমস্কার। নমস্কার দাদা, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। আপনাদের ভালোবাসাই আমার সাহস।